একবার চিন্তা করো তো, সমুদ্রের ৩৬,০০০ মিটার গভীরে আছে এমন এক জগৎ যা পৃথিবীর কোনো ম্যাপেই তুমি খুঁজে পাবে না। এখানে আজও রাজত্ব করছে লাখ লাখ বছর আগে হারিয়ে যাওয়া সব প্রাগৈতিহাসিক প্রাণী। মানুষ জানতই না যে তারা আজও এই পৃথিবীতে টিকে আছে। কিন্তু হুট করে একদিন সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসে এক মেগালোডন শার্ক, আর এরপরেই সে শুরু করে বীভৎস ধ্বংসলীলা। তবে প্রশ্ন হলো, এত সময় পর সে কেনই বা উপরে উঠে এলো, এবং সমুদ্রের এই আদিম সম্রাটকে আদৌ কি হারানো সম্ভব? সেই লোমহর্ষকর উত্তর জানতেই আমাদের যেতে হবে সমুদ্রের গভীরের একটা রেস্কিউ অপারেশনে, যেখানে জোনাস টেইলর নামের এক অভিজ্ঞ ডাইভার তার টিম নিয়ে একটা ডুবে যাওয়া সাবমেরিনে আটকে পড়া কিছু মানুষদের বের করার চেষ্টা করছে। যদিও এই ধরনের কাজ সে এর আগেও বহুবার করেছে, কিন্তু এবারের পরিস্থিতি একেবারে আলাদা, কারণ সাবমেরিনের বাইরে এমন কিছু আছে যা জোনাস এর আগে কখনো দেখেনি। তাদের রাডারে বিশাল আকৃতির কিছু একটা ধরা পড়ে, যেটা তাদের দিকেই ধেয়ে আসছে। জোনাস ইতিমধ্যে প্রায় বেশিরভাগ মানুষকেই বের করতে সক্ষম হয়, কিন্তু কিছু মানুষ তখনও ভেতরে আটকা পড়েছিল। আর ঠিক সেই মুহূর্তে বাইরের সেই বিশাল প্রাণীটা সাবমেরিনের সজোরে ধাক্কা দেয়, আর এই ধাক্কায় সাবমেরিনের অনেকাংশেই ফাটল ধরে যায়। ফলে বাধ্য হয়েই ভেতরে আটকে থাকা মানুষগুলোকে রেখেই জোনাসকে বের হয়ে আসতে হয়, এবং পর মুহূর্তেই সেই প্রাণী পুরো সাবমেরিনটিকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দেয়। আর এই ঘটনার পর জোনাসের জীবনটাও পুরোপুরি বদলে যায়। কেউ তার কথা বিশ্বাস করেনি। সে বলেছিল সমুদ্রের গভীরে একটা বিশাল প্রাণী আছে, কিন্তু সবাই ভেবে নেয় যে সে হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে, এবং মানা ওয়ান রিসার্চ কোম্পানি তাকে চাকরি থেকে বের করে দেয়। এরপর কেটে যায় প্রায় ৫টি বছর। এই ৫ বছর জোনাস সমুদ্র থেকে যতটা সম্ভব দূরে থাইল্যান্ডের একটা বস্তি এলাকায় থাকতে শুরু করে। এরপর আমরা সমুদ্রের মাঝখানে সেই মানা ওয়ান রিসার্চ সেন্টারটিকে দেখতে পাই, যেখানে বিজ্ঞানীরা এক চাঞ্চল্যকর ব্যাপার ডিসকভার করে। এখন পর্যন্ত আবিষ্কার হওয়া সমুদ্রের সবচেয়ে গভীরতম জায়গা হলো মারিয়ানা ট্রেঞ্চ, যা প্রায় ৩৫,৮০০ ফুট গভীর। কিন্তু তাদের গবেষণা বলছে মারিয়ানা ট্রেঞ্চ এর চেয়েও আরও অনেক বেশি গভীর। আসলে যেটিকে এতদিন মানুষ এর তলদেশ ভেবে এসেছিল, সেটি মূলত হাইড্রোজেন সালফাইডের একটি স্তর মাত্র। অর্থাৎ এর নিচে হয়তো এমন কিছু রয়েছে যা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি। আর এই ব্যাপারটিকেই পরীক্ষা করতে আজ তারা প্রথমবারের মতো সেই স্তরের নিচে একটি সাবমেরিন পাঠাচ্ছে। এখানেই আমরা এই রিসার্চ টিমের লিডার মিনওয়ে ঝং এবং তার মেয়ে সুইনকে দেখতে পাই। যথারীতি এর কিছুক্ষণ পর তারা সাবমেরিনটিকে লঞ্চ করে দেয়। সেই সাবমেরিনে ছিল ৩ জন ক্রু, লুসি এবং তার ২ সঙ্গী। তাদের সাবমেরিন ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে থাকে, আর একটা সময় সেই হাইড্রোজেন সালফাইডের আস্তরণ তারা পার করতে সক্ষম হয়, এবং আস্তরণের ওপাশে যেতেই তাদের ৩ জনের মুখ হা হয়ে যায়। এ যেন এক সম্পূর্ণ আলাদা পৃথিবী। বিচিত্র ধরনের বিশাল বিশাল প্রাণী সেখানে ঘুরে বেড়াচ্ছে। এমনকি এখানে তারা এমন জীব দেখতে পায় যা এর আগে শুধু ফসিলে দেখা যেত, সেগুলো এখানে দিব্যি জীবিত ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতির এই অপার্থিব দৃশ্য পুরো টিম মুগ্ধ হয়ে দেখছিল। কিন্তু তখনই রাডারে আচমকা একটা অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে, এবং সেই সিগন্যাল ক্রমশ জোরালো হতে থাকে। অর্থাৎ কিছু একটা তাদের দিকে ধেয়ে আসছে। কিছুই যখন তারা বুঝে উঠতে পারছিল না, তখনই এক প্রচণ্ড শক্তিশালী ধাক্কায় তাদের সাবমেরিনটি থরথর করে কেঁপে ওঠে। এই কাণ্ড দেখে লুসি সাথে সাথেই রিসার্চ সেন্টারে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ইতিমধ্যেই তাদের কমিউনিকেশন সিস্টেম ব্রেক হয়ে গিয়েছিল। ফলে তারা চাইলেও কারোর সাথে যোগাযোগ করে উঠতে পারছিল না। এদিকে মানা ওয়ান রিসার্চ সেন্টারের কন্ট্রোল রুম থেকে সবাই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। কেবল তাদের লোকেশন ট্র্যাকারটাই তখনও কাজ করছিল। ভাবো তো, তুমি হলে এই মুহূর্তে কি করতে? অবস্থা বেগতিক দেখে রিসার্চ সেন্টারে তাদের টিমের একজন মেম্বার বলে ওঠে যে ওই ৩ জনকে বাঁচাতে হলে এখন একমাত্র পথ হলো জোনাস টেইলরকে খুঁজে বের করা, কারণ জোনাসই একমাত্র মানুষ যে সমুদ্রের এত গভীরতায় ডাইভ করে বেঁচে ফিরেছিল। কিন্তু তখন আরেকজন এই প্রস্তাব শুনে রাগে ফেটে পড়ে। সে বলে ওঠে যে জোনাস আগেও একটা মিশনে কিছু মানুষকে বাঁচিয়েছিল ঠিকই, কিন্তু বেশ কিছু মানুষকে সে ফেলে রেখে চলে এসেছিল। তাই সে চায় না যে জোনাসের জন্য আবারও তাদের টিমের কেউ মারা যাক। কিন্তু পরিস্থিতি তখন এমন হয়ে দাঁড়িয়েছে যে অন্য কোনো বিকল্পও নেই।
তাই উপায়ন্ত না পেয়ে ডক্টর ঝাং আর তার এক সহকর্মী থাইল্যান্ডে জোনাসের কাছে গিয়ে পৌঁছায়। অতঃপর সে তাকে সবকিছু খুলে বলে যে মারিয়ানা ট্রেঞ্চে একটা অজানা প্রাণী তাদের সাবমেরিনে হামলা করে দিয়েছে। তবে জোনাস শুরুতে সরাসরি না বলে দেয়, কিন্তু ডক্টর ঝাং তখন তাকে জানায় যে সেই 3 জনের মধ্যে তার এক্স ওয়াইফ অর্থাৎ লুসিও রয়েছে। এখন এই কথা শুনে জোনাস আর না করতে পারে না, যথারীতি সে রাজি হয়ে যায়। অতঃপর তারা সবাই রিসার্চ সেন্টারে ফিরে আসে, কিন্তু ততক্ষণে আরেকটা ঘটনা ঘটে গেছে। ডক্টর ঝাংয়ের মেয়ে সুইন কারো কথা না শুনে নিজেই একটা সাবমেরিন নিয়ে তাদের উদ্ধার করার জন্য সমুদ্রের গভীরে চলে গেছে। যদিও বাকি টিম মেম্বাররা তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু জোনাসের উপর তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। তাই সে একাই নেমে পড়ে দ্রুত সবাইকে বের করে আনতে। কিন্তু সমুদ্রের সেই গভীরতায় একা নামার মানে যে আসলে কি সেটা সুইন তখনও বুঝতে পারেনি। ডক্টর ঝাং মেয়ের এই কাণ্ডে হতবাক হয়ে পড়ে। এদিকে জোনাস সাথে সাথে একটা সাবমেরিন নিয়ে সমুদ্রের তলদেশে ডুব দেয়, আর রাডারে সুইনের সাবমেরিনটির লোকেশন ট্র্যাক করতে থাকে। এদিকে সুইন ততক্ষণে সেই হাইড্রোজেন সালফাইডের স্তর পার হয়ে একদম নিচে পৌঁছে গেছে, এবং কিছুটা সামনে এগোতেই সে লুসিদের আটকে থাকা সাবমেরিনটিকে দেখতে পায়। তখন সে তার সাবমেরিন থেকে একটা কানেক্টর বের করে সেটা লুসিদের সাবমেরিনের সাথে জোড়া লাগানোর চেষ্টা করতে থাকে। তবে ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড এক ধাক্কায় তার সাবমেরিন উল্টে যায়। সুইন কোনো মতে তার সাবমেরিনটিকে সোজা করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার আগেই চারদিক থেকে বিশাল কিছু একটা তার সাবমেরিনটিকে পেঁচিয়ে ধরে। কি হচ্ছে কিছুই যখন সে বুঝে উঠতে পারছিল না, তখনই সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। এক বিশাল দৈত্যাকার স্কুইড তার সাবমেরিনটিকে পেঁচিয়ে ধরে। তার সুরগুলো এতটাই শক্তিশালী যে আরেকটু চাপ খেলেই সাবমেরিনটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই মুহূর্তে সুইনের আর কিছুই করার থাকে না, কিন্তু আচমকা কোনো কারণ ছাড়াই সে স্কুইডটি তার সাবমেরিনটিকে ছেড়ে দেয়। বাইরে খুটখুটে অন্ধকার। তবে ঠিক তখনই সেখানে এসে হাজির হয় এক দৈত্যাকার শার্ক। এই প্রাণীর আকার দেখে সুইন পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ যে স্কুইডটা তার পুরো সাবমেরিনকে পেঁচিয়ে ধরেছিল সেটাকে এই শার্ক এক কামড়ে শেষ করে দিয়েছে। সুতরাং বুঝতেই পারছো এই শার্ক আসলে কতটা বড়। এটা মূলত একটা মেগালোডন শার্ক, যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শিকারী মাছ। কিন্তু এই প্রাণী তো লক্ষ লক্ষ বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, তাহলে সে এখানে কি করে এলো? এর উত্তর তুমি কিছুক্ষণ পর পাবে। এই কাণ্ড দেখে সুইন সেখান থেকে বের হওয়ার জন্য তার সাবমেরিনটি চালু করার চেষ্টা করতে থাকে, কিন্তু স্কুইডের হামলায় সেটির ইঞ্জিন প্রায় বিকল হয়ে গেছে। এদিকে রাডার এসে দেখতে পায় শার্কটি আবার তার দিকে ঘুরে আসছে। সুইন ধরেই নেয় যে তার গল্প এখানেই শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তে শার্কটি তার পাশ দিয়ে চলে যায়। আসলে জোনাস ঠিক সময়ে সেখানে পৌঁছে গিয়েছিল। সেই শার্কটি দৃষ্টি আকর্ষণ করে অন্যদিকে কয়েকটা ডিকয় মিসাইল ছোড়ে, আর এই আলো দেখতে পেয়ে শার্কটি সেদিকে চলে যায়। জোনাস তখন রেডিওতে সুইনকে এখনই রিসার্চ সেন্টারের দিকে ফিরে যেতে বলে। সুইন কোনো মতে তার বিকল সাবমেরিন নিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে। এদিকে জোনাস একটু এগিয়ে যেতেই লুসিদের আটকে থাকা সাবমেরিনটা দেখতে পায়। এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত তার সাবমেরিন সেটার সাথে জুড়ে দেয়, আর দরজা খুলে ভেতরে ঢোকে। 3 জনই জীবিত ছিল। জোনাস এখানে তার এক্স ওয়াইফ লুসিকেও দেখতে পায়। অতঃপর একে একে সে তাদের বের করে নিজের সাবমেরিনে তুলতে শুরু করে, কিন্তু দুজনকে বের করার পরপরই রাডারে আরও একবার সেই বিকট সিগন্যাল ধরা পড়ে। অর্থাৎ সেই রাক্ষসের শার্ক আবারও ফিরে এসেছে, এবং এবার সে সরাসরি তাদের দিকে ধেয়ে আসছে। অবস্থা বেগতিক দেখে সেই 3 জনের একজন ইচ্ছে করেই ভেতর থেকে সাবমেরিনের দরজাটি আটকে দেয় এবং তাদেরকে উপরে উঠে যেতে বলে। অর্থাৎ সে নিজেকে স্যাক্রিফাইস করে বাকিদের বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কারণ এখানে এখন এক মুহূর্ত দেরি করলে বাকি সকলে মারা পড়বে। যথারীতি অনিচ্ছা থাকার সত্ত্বেও তাকে সেখানে রেখেই তারা 3 জন উপরে উঠে যায়, আর পর মুহূর্তেই শার্কটি এসে সেই সাবমেরিনে ধাক্কা দিয়ে সেটিকে ধ্বংস করে দেয়। অতঃপর সবাই রিসার্চ সেন্টারে ফিরে আসলে সুইন তাকে বাঁচানোর জন্য জোনাসকে ধন্যবাদ জানায়। সব ঝামেলা হয়তো এখানেই শেষ। তবে তখনই ঘটে সবচেয়ে আনএক্সপেক্টেড ঘটনা। সুইনের ছোট্ট মেয়ে যখন রিসার্চ সেন্টারে আন্ডার ওয়াটার অবজারভেশন লেভেলে খেলা করছিল, তখনই সমুদ্রের আলো আধারিতে হঠাৎ একটা বিশাল কালো আকৃতি কাচের ঠিক সামনে এসে থামে। বাচ্চাটি ভয়ে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তবে পরক্ষণে শার্কটি পুরো শক্তি দিয়ে কাচের সজোরে আঘাত করে।
বাচ্চাটি তখন আতঙ্কে চিৎকার করে ওঠে। তার এই চিৎকার শুনে উপর থেকে সবাই অবজারভেশন লেভেলে ছুটে আসে। ভাগ্যক্রমে এখানকার কাজ শার্ক প্রুফ হওয়ার কারণে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু ভয়ের ব্যাপার হলো এই যে মেগালোডন শার্ক এখন উপরে উঠে এসেছে। ঠিক সেই মুহূর্তে বাইরে একটা তিমি এসে ভাসতে শুরু করে। তবে পরক্ষণে মেগালোডন এক ছো মেরে সেই তিমিটিকে মুখে নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। ভাবো, একটা নীল তিমি যার শরীর মিনিমাম 100 ফুট, সেটাকে এই রাক্ষসের শার্ক এমনভাবে মুখে করে নিয়ে গেছে যেন তার কাছে এটি একটি চুনোপুটি মাত্র। এমন একটি দানব এখন খোলা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে, ভাবলেই যেন গা শিউরে ওঠে। এছাড়া মেগালোডন এখন এই রিসার্চ সেন্টারেরও অবস্থান জেনে গেছে, তাই যে কোনো সময় সে আবারও ফিরে আসতে পারে। এদিকে কিছুক্ষণ পরেই রিসার্চ সেন্টারে খবর আসে যে কাছাকাছি এলাকার 3টা বড় জাহাজে হামলা হয়েছে। জোনাস এবং পুরো টিম একটা শিপ নিয়ে সেদিকে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পায় চারদিকে শুধু ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ আর মানুষের শরীরের বিভিন্ন অংশ ভেসে আছে। বোঝাই যাচ্ছে এখানে যারা ছিল তাদের মধ্যে কেউই আর বেঁচে নেই। আর তখনই কিছুটা দূরে তারা একটা বিশাল ঢেউ দেখতে পায় এবং সেই ঢেউয়ের উপর বিশাল শার্কটির পিঠের পাখা দেখা যাচ্ছিল, অর্থাৎ মেগালোডন এখনও সেখানে উপস্থিত ছিল। তাই এবার সবাই সিদ্ধান্ত নেয় যে এই শার্কটিকে তারা এখানেই মেরে ফেলবে, কারণ এর একের পর এক হামলায় বহু নিরীহ মানুষ তাদের প্রাণ হারাচ্ছে। তাই চাইনিজ গভর্নমেন্টকে তারা এই ব্যাপারে সবকিছু জানায়, কিন্তু মেগালোডনের কথা শুনে তারা কেউই তাদের কথা বিশ্বাস করে না। তাই উপায়ন্তর না পেয়ে তারা নিজেরাই শার্কটিকে শেষ করার প্রস্তুতি নেয়। তবে এই বিশাল বোট নিয়ে তার কাছে যাওয়া মানে মৃত্যুকে সরাসরি আলিঙ্গন করা। তাই পরিকল্পনা হয় যে জোনাস প্রথমে পানিতে নেমে শার্কের শরীরে একটা ট্র্যাকার লাগিয়ে দেবে, আর এরপর সেটির গতিবিধি ট্র্যাক করে সুবিধামতো তার শরীরে বিষ ইনজেক্ট করে সহজেই তাকে শেষ করে দেবে। যথারীতি জোনাস ট্র্যাকার গান নিয়ে পানিতে ঝাঁপ দেয়। ধীরে ধীরে একসময় সে শার্কের কাছাকাছি পৌঁছে যায়, আর সুযোগ বুঝে গান থেকে ট্র্যাকারটা সে শার্কের পাখায় গেঁথে দেয়। কিন্তু এইসবের মাঝেই শার্কটির মনোযোগ জোনাসের দিকে চলে আসে, সাথে সাথেই সেটি তার দিকে ধেয়ে আসতে থাকে। এদিকে শিপের উপর থেকে সবাই দড়ি টেনে জোনাসকে উপরে তোলার চেষ্টা করে। তবে মেগালোডন তার একদম কাছাকাছি পৌঁছে তাকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে জোনাস বোটে উঠে পড়তে সক্ষম হয়। এই যাত্রা সে নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছে। তবে এবার শুরু হয় তাদের আসল মিশন। প্রথমে তারা উপকূল থেকে দূরে একটা নির্দিষ্ট জায়গায় চলে যায়। তাদের প্ল্যান একটা বিশেষ শার্ক প্রুফ ক্যাপসুলে করে সুইন পানিতে নামবে, আর সেই শার্ক যখন সেখানে এসে হাজির হবে তখন সে সুযোগ বুঝে তার শরীরে সেই বিষ ইনজেক্ট করে দেবে। ফলে দৈত্যাকার সেই শার্ক এখানেই মারা পড়বে। যথারীতি এই প্ল্যান অনুসারে সুইন ক্যাপসুলের ভেতর ঢুকে পানির নিচে নেমে পড়ে, আর উপর থেকে টোপ হিসেবে মাছের টুকরো চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। কাঁচা মাছের গন্ধ পানিতে ছড়িয়ে পড়তেই সাধারণ শার্ক চারদিক থেকে ক্যাপসুলটিকে ঘিরে ধরে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সাধারণ শার্কগুলো সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। আর পানির নিচ থেকে উঠে আসে সেই দানবীয় শার্ক। সে ক্যাপসুলটিতে সজোরে এক ধাক্কা দিয়ে বসে। তবে এবার সুইন ভয় না পেয়ে ইনজেকশন রেডি করতে থাকে, কিন্তু তার ছোড়ার আগেই শার্কটি হঠাৎ দিক পরিবর্তন করে সেখান থেকে মিলিয়ে যায়। সুইন তখন ভেবেই নেয় শার্কটি হয়তো চলে গিয়েছে, কিন্তু পরক্ষণে মেগালোডন ক্যাপসুলটিকে কামড়ে ধরে মুখে করে নিয়ে যেতে শুরু করে, আর এই হ্যাচকা টানে শিপের মধ্যে থাকা ক্রেনটি ভেঙে যেতে শুরু করে। এই দৃশ্য দেখে জোনাস এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপ দেয়। সে সাঁতার কেটে ক্যাপসুলের দিকে এগিয়ে যায়। এদিকে সুইন সুযোগ বুঝে শার্কের মুখের দিকে ইনজেকশনটা ছুঁড়ে মারে, আর সেটা সরাসরি তার মুখের পাশে গিয়ে গেঁথে যায়। তবে এতে তার তেমন কোনো ক্ষতি হয় না। এদিকে সুইনের অক্সিজেন মাস্ক ইতিমধ্যেই ভেঙে গিয়ে তার লেভেল প্রায় 0-তে নেমে এসেছে। এদিকে শার্কটিও তার দিকে ধেয়ে আসছে। অবস্থা বেগতিক দেখে শিপের উপর থেকে টিম মেম্বাররা একটা মাংসের ব্যাগ পানিতে ফেলে দেয় শার্কের দৃষ্টি আকর্ষণ করতে। সেই গন্ধ পেয়ে শার্কটি সেদিকে ঘুরতেই জোনাস ক্যাপসুল খুলে সুইনকে বের করে উপরের দিকে সাঁতার কাটতে শুরু করে, কিন্তু মেগালোডন আবারও তাদের দিকে ঘুরে আসে। তবে সে কিছু করার আগেই ক্রেনের একটা রশি তার পাখায় আটকে যায়, আর এতে কয়েক সেকেন্ডের জন্য শার্কটি থামতে বাধ্য হয়। সেই সুযোগে জোনাস অবশেষে সুইনকে নিয়ে শিপের ডেকে উঠে আসতে সক্ষম হয়। কিছুক্ষণের মধ্যেই সুইনের জ্ঞান ফিরে আসে। এদিকে ইনজেকশনের প্রভাবে মেগালোডন এবার ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়তে থাকে, আর একটা সময় সে পানির উপরে ভেসে ওঠে।
অর্থাৎ অবশেষে তারা এই রাক্ষসী মাছটিকে মারতে সক্ষম হয়েছে। এই খুশিতে সবাই আনন্দে ফেটে পড়ে। অতঃপর এভিডেন্ট হিসেবে তারা এই শার্কটিকে তাদের সাথে করে ল্যাবে নিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন এক কাণ্ড ঘটে যা তুমি কল্পনাও করতে পারবে না। আচমকাই আরও একটি দানবীয় শার্ক এসে আগের শার্কটিকে মুখে করে নিয়ে যায়। এ যেন মরার উপর খাড়ার ঘা। কিছু বুঝে ওঠার আগেই এই অতর্কিত হামলায় তাদের শিপটি পুরোপুরি উল্টে যায়। একে একে সকলে পানিতে পড়ে যেতে থাকে। আসলে এতক্ষণ ধরে আমরা যে শার্কটিকে দেখেছিলাম সেটি মূলত একটা মেগালোডনের বাচ্চা ছিল, আর এখন যে শার্কটিকে তারা দেখতে পাচ্ছে এটি প্রাপ্তবয়স্ক, অর্থাৎ আসল মেগালোডন। এই ব্যাপার বুঝতে পেরেই টিমের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ যদি সেই বাচ্চাটাই 600 ফুট হয় তাহলে এটা কত বড়। তখনই তাদের টিম মেম্বারদের মধ্যে একজন ডক্টর সাঁতার কেটে শিপের দিকে আসার চেষ্টা করছিল, কিন্তু সেই মুহূর্তেই মেগালোডন তাকে ছো মেরে সমুদ্রের গভীরে নিয়ে যায়। বাকিরা কোনো মতে একটা ছোট বোটে করে সেখান থেকে পালাতে শুরু করে, তবে রাক্ষসের শার্কটি তখনও তাদের পিছু ছাড়ে না। জোনাস তখন কোনো মতে বোটটিকে অন্য ডিরেকশনে নিয়ে এ যাত্রা নিজেদের বাঁচিয়ে নিতে সক্ষম হয়, কিন্তু ডক্টর ঝাং তাদের সেই শিপটি উল্টে যাওয়ার সময়ই মারাত্মক আহত হয়েছিল, আর এতক্ষণ ধরে সেই ক্ষতই তাকে ভেতর থেকে শেষ করে দেয়। সুইন বাবার পাশে বসে তার হাত শক্ত করে ধরে রাখে। ডক্টর ঝাং মেয়েকে শুধু বলে, আমি তোমাকে নিয়ে অনেক গর্বিত মা, জীবনে সব সময় মাথা উঁচু করে বেচো। এই বলে মেয়ের মুখের দিকে তাকিয়েই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই সিনটা যথেষ্ট ইমোশনাল ছিল। অতঃপর রিসার্চ সেন্টারে ফেরার পর সকলে এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করতে থাকে, কারণ একটা শার্ক তো ঠিক ছিল, কিন্তু দুইটা শার্ক একই সাথে কিভাবে উপরে উঠে এলো। তখনই তারা এক চাঞ্চল্যকর তথ্য ডিসকভার করে। আসলে এতদিন মেগালোডন পৃথিবীতে থাকার সত্ত্বেও সমুদ্রের উপরে উঠে আসতে পারছিল না হাইড্রোজেন সালফাইডের সেই স্তরটির কারণে। তবে তাদের সাবমেরিন যখন সেখান থেকে বেরিয়ে আসছিল তখন কয়েক সেকেন্ডের জন্য সেই জায়গাটির স্তর ব্রেক হয়ে গিয়েছিল, আর সেখান দিয়েই এই দুইটি শার্ক উপরে উঠে আসে। এদিকে তাদের টিমের একজন ফান্ড ম্যানেজার জ্যাক কাউকে না জানিয়ে সে নিজেই শার্কটিকে মারতে চলে যায়, কারণ এর পুরো ক্রেডিট সে নিজের নামে নেয়ার পাশাপাশি মেগালোডনের দাঁত ব্ল্যাক মার্কেটে বিক্রি করতে চাচ্ছিল। তাই সে কয়েকটা শক্তিশালী বোমা জোগাড় করে সেই দিকে রওনা দেয়। জ্যাক তার নিজস্ব একটা ছোট দল নিয়ে শার্কটি যেখানে থাকতে পারে সেখানে পৌঁছে যায়, আর পানিতে তারা একের পর এক বোমা ফেলতে শুরু করে। বিশাল বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। জ্যাক ধরেই নেয় যে এবার মেগালোডন তার হাতেই মরে ভূত হয়ে গেছে, কিন্তু তারা কাছে গিয়ে দেখে যে বোমা শার্কের গায়ে লাগেনি, বরং একটা নিরীহ তিমি তার এই বর্বরতার কারণে প্রাণ হারায়, আর এই সিদ্ধান্তের মাসুল তাকে সাথে সাথেই দিতে হয়। শিপের পেছন দিকে দাঁড়িয়ে থাকা জ্যাক হঠাৎ ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। সে তখন কোনো মতে পাশে থাকা মৃত তিমিটির উপর ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই মেগালোডন সরাসরি এসে তাকে সেই তিমিসহ গিলে ফেলে। একেই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। জ্যাকের মৃত্যুর খবর রিসার্চ সেন্টারে পৌঁছাতে দেরি হয় না, কিন্তু এই মুহূর্তে অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই, কারণ মেগালোডন এখন একটা জনবহুল সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছে। সেই বিচে হাজার হাজার মানুষ হাসি খুশি তাদের ভ্যাকেশন কাটাচ্ছে। অর্থাৎ এই রাক্ষসের শার্কটি যদি কোনোভাবে সেই বিচে পৌঁছে যায় তাহলে কি ঘটবে তা আর বলার বাহুল্য থাকে না। জোনাস এক মুহূর্ত দেরি না করে শিপ নিয়ে সেই বিচের দিকে ছুটে যায়। শিপে যাওয়ার পথে তারা প্ল্যান করে নেয় জোনাস এবং সুইন দুটো আলাদা আন্ডার ওয়াটার গ্লাইডার নিয়ে পানিতে নামবে, আর সেই গ্লাইডার থেকে মিসাইল দিয়ে শার্কটিকে প্রথমে তারা আহত করবে, এরপর তার শরীরে বিষ ইনজেক্ট করে তাকে শেষ করে দেবে। কিন্তু এই দানবীয় শার্ককে কি এত সহজে শেষ করা যাবে? তার উত্তর এখন পর্যন্ত কারো কাছে নেই। এদিকে বিচে তখনও মানুষ নিজেদের মতো সময় কাটাচ্ছিল, কিন্তু ইতিমধ্যেই দানবীয় এই শার্ক বিচের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। পানির নিচ থেকে সে ধীরে ধীরে মানুষগুলোর দিকে এগোতে থাকে। তার এই দানবীয় শরীর দেখে মুহূর্তেই বিচে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে মানুষের এই ছুটোছুটি তাকে আরও বেশি আকৃষ্ট করে ফেলে। মেগালোডন বিচে আক্রমণ করতেই যাচ্ছিল, তবে ঠিক তখনই জোনাসদের শিপ সেখানে পৌঁছে যায়। তারা একটা ডিভাইসের মাধ্যমে নীলতিমির ডাক সমুদ্রে বাজাতে শুরু করে, আর সেই ডাক শুনে মেগালোডন বিচ ছেড়ে সেদিকে ছুটে যায়। বহু মানুষ এ যাত্রা প্রাণে বেঁচে যায়, তবে এই শব্দ মেগালোডনকে রাগিয়ে তোলে, কারণ কোনো শিকারী নিজের এলাকায় আরেকজনের উপস্থিতি সহ্য করতে পারে না।
এদিকে জোনাস এবং সুইন দুটো গ্লাইডার নিয়ে পানিতে নেমে পড়ে। এই গ্লাইডার দুটোর সাথে মিসাইল লঞ্চার লাগানো ছিল। ইতিমধ্যে মেগালোডন সেই ডিভাইসের কাছাকাছি পৌঁছে যায়। এদিকে এক মুহূর্ত দেরি না করে জোনাস এবং সুইন দুই দিক থেকে শার্কটিকে ঘিরে ধরার চেষ্টা করে, কিন্তু মেগালোডন তখন জোনাসের পেছনে পড়ে যায়। জোনাস কোনো মতে গ্লাইডার নিয়ে সমুদ্রের গভীরে ডুব দেয়। তবে তখনই তার সামনে জমের মতো এসে হাজির হয় মেগালোডন। সাথে সাথেই সে তার গ্লাইডারের মিসাইল লঞ্চ করার চেষ্টা করে, কিন্তু শার্কের আঘাতে ইতিমধ্যেই তার লঞ্চারে জ্যাম হয়ে গেছে। অবস্থা বেগতিক দেখে সুইন নিজের গ্লাইডার থেকে মিসাইল ছোড়ে, তবে এতে দানবীয় এই শার্কের তেমন কিছুই হয় না। উল্টো সে ঘুরে গিয়ে সুইনের গ্লাইডারে সজোরে আঘাত করে। এতে সে তার গ্লাইডারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এদিকে জোনাসের মাথায় তখন এক অন্য বুদ্ধি আসে। যেহেতু মিসাইলে শার্কের তেমন কিছুই হচ্ছে না, তাই এবার সে তার গ্লাইডারটাকে সম্পূর্ণ উল্টো ঘুরিয়ে দেয়, যাতে গ্লাইডারের ধারালো অংশ উপরের দিকে থাকে। তারপর সে তার গ্লাইডারটিকে সরাসরি মেগালোডনের পেট বরাবর চালিয়ে দেয়। এই আঘাতে তার পেটের বেশিরভাগ অংশই চিরে যায়। শার্কটি তখন ব্যথার তাড়নায় তার লেজ দিয়ে জোনাসের গ্লাইডারে সজোরে আঘাত করে। সেই আঘাতে গ্লাইডার পুরোপুরি বিকল হয়ে যায়, ফলে এই মুহূর্তে তার পালানোর কোনো পথ খোলা নেই। এদিকে শার্কটি প্রচণ্ড আগ্রাসে তার দিকে ধেয়ে আসছে। দেখতে দেখতেই সে জোনাসকে গ্লাইডার সহ মুখে তুলে নেয়, আর তার চোয়ালের প্রচণ্ড চাপে মুহূর্তে গ্লাইডারের কাঁচ ভেঙে ভেতরে পানি ঢুকতে শুরু করে। জোনাস বুঝতে পারে এই গ্লাইডারে থাকলে সে মারা পড়বে, তাই সে পা দিয়ে কোনো মতে গ্লাইডারের কাঁচ ভেঙে সেখান থেকে বেরিয়ে আসে। এবার হয় সে মরবে, নয়তো এই রাক্ষসের শার্ককে শেষ করবে। জোনাস তার হাতে বিষে ভরা বর্ষাটি তুলে নেয়। এরপর যখনই মেগালোডন তার দিকে ধেয়ে আসে, তখনই জোনাস তার হাতে থাকা বর্ষাটা পুরো শক্তি দিয়ে মেগালোডনের চোখে ঢুকিয়ে দেয়, আর এই আঘাতেই কাজ হয়। ধীরে ধীরে সমুদ্রের এই দানব নিস্তেজ হয়ে পড়ে, অর্থাৎ অবশেষে তারা মেগালোডনকে হারিয়ে দিতে সক্ষম হয়েছে। এরপর বাকি কাজটা সমুদ্রে থাকা সাধারণ শার্করাই করে দেয়। তারা মেগালোডনকে চারদিক থেকে খুবলে খেতে শুরু করে, আর দেখতে দেখতেই সেটি সমুদ্রের তলদেশে মিলিয়ে যেতে থাকে। এদিকে সুইন কোনো মতে তার বিকল গ্লাইডারটি নিয়ে জোনাসের কাছে পৌঁছায় এবং দুজন মিলে সমুদ্রের উপরে উঠে আসে। শিপ থেকে বাকি টিম মেম্বাররা তাদেরকে দেখে আনন্দে ফেটে পড়ে। অবশেষে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। জোনাস শিপের ডেকে বসে একবার সমুদ্রের দিকে তাকায়, যার গভীরে এখনও কত অজানা লুকিয়ে আছে তার কতটুকুই বা মানুষরা জানতে সক্ষম হয়েছে। এবং এরই সাথে আজকের দ্য মেঘ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আচ্ছা, তোমার কি মনে হয় সমুদ্রের গভীরে এখনও কি এমন কোনো প্রাণীর অস্তিত্ব থাকতে পারে? আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।